নমস্কার, গল্পকথকৃতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো আপনাদেরকে অনিতা অগ্নিহোত্রীর লেখা ছোট গল্প প্লাবন জল। গ্রামের নাম কঙ্কোড়া। সোনপুরের গুনু সাহুর মেয়ে কঙ্কোড়ার জগদীশ মহান্তের বাড়ির বউ হয়ে এসেছে মাসখানেক হলো। প্রথম প্রথম নতুন বউয়ের কাছে শ্বশুরবাড়ির লোকের যে রাগঢাক থাকে তা আস্তে আস্তে উবে যাচ্ছে। এখন উনুন থেকে ভাতের হাঁড়ি নামাতে গেলে কেউ আহা ওহু করে ছুটে আসে না। কুটনো তো সে দিরাগমন সেরে ফিরেই কুটছিল। এদের গায়ে কাঠখুটো পাতার আঁচে সবাই রাঁধে, গাছের ঠাসাঠাসি এখানে। দুপুরের রোদ পড়লে তার ননদ টুকিটাকি পাতা কুটো কুড়োতে বেরিয়ে পড়ে। গুনু সাহুর মেয়ের মনে হচ্ছে এবার থেকে তাকেও যেতে হবে। রোজ রোজ আর জ্বালানি কে এনে দেয়। নতুন বউয়ের নাম বনমালা, সেই জন্যই বোধহয় এমন বন জঙ্গলের গায়ে তার বিয়ে হলো। কি কোকিলই না ডাকে সারাদিন, সারাদিন কেবল নয়, সারা রাতও। বর যখন ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ে, নাক ডাকতে শুরু করে, ছোট জানালার জিনিস ঠাসাঠাসি ঘরে ঘেমেই নিয়ে একাকার হয়ে যায় বনমালা। মাঝরাতের কোকিল ডাকে, যেন হাহাকার করে সাথীকে খুঁজছে। ডাক শুনতে শুনতে কখন ঘুমে তলিয়ে যায় বউ। তারপর আবার আকাশের রং কালচে নীল থেকে বেগুনি গোলাপি হবার আগেই তার ঘুম ভেঙে যায়। পাখপাখালিরা সবে ডানার আড় ভাঙছে, আর কোকিল ডেকে উঠেছে গ্রাম ঘেরা জঙ্গলের একেবারে ভিতর থেকে। একটা দুটো নয়, শয়ে শয়ে কোকিল। এ থামে তো এ ডাকে, ও ডাকে, তারপর অন্য কেউ। গুনু সাহুর চাপে পড়ে জগদীশ মহান্তিকে ছেলের বিয়ের আগেই বাড়িতে কলতলা বানিয়ে দিতে হয়েছে। মেয়েরা এখনও মাঠে ঘাটে যায় এই গাঁয়ে ছেলেদেরই মতন। সোনপুরের শহর ঘেঁষা পল্লীতে বনমালারা শুনলে মুখ বেঁকাবে কিংবা খিলখিল করে হাসবে। জগদীশের সেই ইচ্ছা ছিল না। 1008-10 টাকা এমনিতেই জলে গেল যাকে বলে। 1 বছরের মধ্যে যাদের বসত ওঠাতে হবে তাদের কি আর অমন আমিরি করলে চলে? হ্যাঁ, বড় দুঃখ তো সেই জন্যই। যে গাঁ ডুবল বলে সেখানে মেয়ে দিতে গাঁইগুই করে ভালো চাষি গৃহস্থ, সেখানকার মেয়েদের বিয়েও কেউ করতে চায় না। জগদীশের রাতে ঘুম হচ্ছে না টুকির বিয়ে কি করে দেবে তাই ভেবে। মাঝখান থেকে এই গুনু সাহু পণের টাকা প্রায় ঠেকালই না বলতে গেলে। মেয়েটি ক্লাস 8 পাস, দেখতে শুনতে ভালো। গুনু সাহু জগদীশের যৌবনের বন্ধু, তখনই করার করিয়েছিলেন ছেলের বউ করে ওকে নিয়ে যাবে জগদীশ। গরজটা বেশি ছিল গুনু সাহুরই। জগদীশদের বসত বাড়ি 100 বছরের পুরনো, জ্ঞাতি গোষ্ঠী মিলিয়ে 30 একরের মতন জমি জায়গা। এমন বাড়িতে সারা বছরে চাল ডাল সবজি দুধের টান থাকে না। বছর 6 আগে হঠাৎ জমি অধিগ্রহণের নোটিশ পড়ে সব হিসেব গোলমাল হয়ে গেছে জগদীশদের। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। জমির নোটিশ মানেই উৎখাত, আজ হোক কি কাল। চারকন্যের বাবা গুনু সাহু যে জগদীশের কাছে ঘাড় নুইয়ে ধর্ণা দিচ্ছিল, তার চাল বদলে গেল রাতারাতি। সে এখন মটমট করে হাঁটে আর ঘাড় বাঁকিয়ে আকাশপানে তাকায়। বিয়ে তো হলো, বলতে গেলে নগদ টাকা ছাড়াই। দান সামগ্রী আর গয়নাও তাদের ঘরের উপযুক্ত নয়। জগদীশ খেপে গিয়ে বৌভাতে জ্ঞাতি গোষ্ঠীর বাইরে কাউকে আর ডাকলই না। বই গেছে তার গাঁট খরচা করে লোক খাওয়াতে। ছেলের বিয়ে না দিলেই গুনু সাহু জব্দ হতো বেশ। কিন্তু সর্বনাশ একা যে আসে না। জগদীশের বিয়ে পাত্র সুপুত্রটি জুটেছে গিয়ে ওই বাঁধ বিরোধী সংঘর্ষ সমিতিতে। সমিতির কাজ গ্রামে গ্রামে লোকজনকে জড়ো করা। ক্ষতিপূরণ নিও না, জমি দিও না, বাঁধের বিরুদ্ধে রুখে দাঁড়াও। জগদীশ ভেবেছিল বিয়ে দিলে ছেলের মন সংসারে যাবে, বউয়ের কোলে নাতি আসবে, ক্ষতিপূরণ পুনর্বাসন মিলিয়ে কয়েক লাখ টাকা। তা কখনো পায় কি ঠেলা যায়? ও টাকা সরকারের ঘরে ফেলে রাখলে লাভ কার? চারপাশে না ডোবা গ্রামগঞ্জে জমির দাম চড়ছে হু হু করে। এরপরে চাষের জমি কিনতে গেলে খালি হাতেই ফিরতে হবে। ছেলেকে বোঝাতে গিয়ে জগদীশ হার মেনেছে। এখন বউ ভরসা। তা বউও তেমন সুবিধের জোটেনি জগদীশের, একটু কেমন পাগলি মতো।
ভাতের হাঁড়িতে হাতা ডুবিয়ে গুনগুন করে কীর্তন গাইছে। খিড়কি উঠোনে মুখ ধুতে ধুতে জগদীশ শুনতে পেয়েছে। আনমনে আকাশের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে কখনো। এই মেয়েকে দিয়ে ছেলেকে কবজা করার খুব সুবিধে হবে বলে মনে হয় না। এমনিতেই জগদীশ বউ মরা পুরুষ, শাশুড়ি না থাকলে বউরা লাগাম ছাড়া দাপিয়ে বেড়াবেই। বিয়ের মাস তিনেক পর টুকিকে নিয়ে এক আধ দিন গাঁ জঙ্গলে গেল বনমালা। শয়ে শয়ে বড় বড় গাছে ঠাসাঠাসি জঙ্গল। দুপুরবেলা মাটিতে রোদ পড়তে পায় না। ইয়া মোটা গুঁড়ি এক একখানা গাছের, তেঁতুল, আম, জাম, বট, সেগুন, কাঁঠাল, শিরীষ। সোনপুরের মেয়ে অবাক হয়ে দেখতে থাকে। চৈত্র দুপুরে সনসন হাওয়ায় খসে খসে পড়ছে অজস্র পাতা। মাঝে মাঝে ধুলোর ঘূর্ণি উঠে চোখ কানা করে দিচ্ছে। গাছপালার নিচের ঘন ঘাস জঙ্গল থেকে এক ধরনের বুনো গন্ধমাখা বাষ্প উঠে ছড়িয়ে দিচ্ছে চারিধারে। রাশি রাশি পাখির একটানা ডাক চলেছে, যেন কারখানার টং টং টুং টুং বাঁশি মেশানো সব। প্রজাপতি উড়ছে গাঢ় কমলা কালো ডানার রং ঝিকমিকিয়ে। বনমালার নেশা ধরে যায়। সে যেন এখানেই ছিল, এই জঙ্গলেই জন্মেছে, এখান থেকে আর কখনো বেরোবে না। টুকি তার চেয়ে বছর তিনেকে ছোট, তবে আইবুড়ো মেয়ে। নিজের গায়ে তার নিন্দে করার কেউ নেই। সে আপন মনে ফলপাকু ডালপালা কুড়িয়ে বেড়াচ্ছে। বৌদি কোথায় পড়ে আছে তার খেয়াল নেই। বনমালাকে অজগরের মতন স্তব্ধ করে পাকে পাকে জড়াচ্ছে বন গন্ধমাখা বাতাস। কাল রাতে সোহাগের সময় স্বামী তার কানে বিড়বিড় করে বলছিল, সব যাবে, ডুবে যাবে, জল উঠে যাবে এই বাড়ির মাথার ওপর। বুড়ো ঠাকুরদার বাড়ি, তুই আমি সব তলিয়ে যাব। গা জঙ্গলে গাছেদের শেকড়ে আটকে থাকবে আমাদের কঙ্কাল। তা শুনে ভয়ে শিউরে উঠেছিল বনমালা। লোকটা, এই জগদীশের ছেলে, সারা দিন বাড়ির বাইরে থাকে। এই গাঁয়ে ওই গাঁয়ে মিটিং থাকে ওদের সমিতির। রাত্রে কোনো মতে দুটো খেয়ে শুয়ে পড়ে। অর্ধেক দিন উল্টো দিকেই মুখ করে থাকে। কোনো দিন মন হলো তো খুব কথা বলল, এই যেমন কাল। কিন্তু সব বুঝতে পারে লোকটা। তার শ্বশুর কদিন ধরেই টুকির মারফত তাকে বলে যাচ্ছে জমির টাকা দেওয়ার ক্যাম্প হবে তাদের গ্রামে। টাকাটা নিতে যেন সে খোকাকে রাজি করায়। বসতবাড়ির জন্য জমি দেওয়া হচ্ছে রাজপুর শহরের কাছে। সেই জমিও দেখে আসা হয়েছে। চাষের জমি এখন কিনে না রাখলে সামনের বছর আমনের সময় তাদের না খেয়ে থাকতে হবে যে। কিন্তু লোকটার সেই ষড়যন্ত্রের খবর যেন বাতাসে পেয়ে গেছে। বিয়ের কাপড়ের তোরঙ্গ এখনো ভরা। টুকিকে খান দুয়েক দিয়েও এখন ৮-১০টা কাপড় বনমালার। তবু তার শ্বশুর ভালো সুতোর কাপড় এনেছে রাজপুরের বাজার থেকে। লোকটা কি করে বোঝে এই শাড়ি বিয়েতে পাওয়া নয়? সে তো বনমালার তোরঙ্গ কখনো খুলেও দেখেনি। পরশু তাদের বাড়ি দুপুরে খেতে এসেছিল ২-৩ জন লোক। তার শ্বশুরই এনেছিল। তাদের একজন ছিল তহসিল আপিসের আমিন, আর একজন আপিসের খানসামা। বাড়ি বাড়ি গিয়ে এখন গাছ গুনতি হচ্ছে। বাড়ির মাপ, কার ইটের বাড়ি, কার মাটির, সব লেখা হচ্ছে। কোন পরিবারের কত বিঘে জমি ডুববে সব লেখা মাপা হচ্ছে। কিন্তু সমিতির ভয়ে কাজ হচ্ছে খুব চাপাচাপি করে, ধীরে সুস্থে লুকিয়ে চুরিয়ে। টুকি ভাত ডাল মাছ এগিয়ে দিচ্ছিল। সে দাঁড়িয়ে দেখছিল রান্নাঘরের চৌকাঠ থেকে। লোকটা তাও জানতে পেরেছে আমিন তারেক মাহাতো খুব বিড়ি খায়। বারান্দায় পোড়া বিড়ি ফেলে গেছে। লোকটা পরশু রাতে তার কোঁকড়া চুল খুলে নাক ডুবিয়ে হঠাৎ বিড়ির গন্ধ বলে মুখ ঘুরিয়ে নিল। কেন? রাতে একা জেগে দমচাপা গরমে কোকিলের হাহাকার শুনতে শুনতে কেমন যেন ভয় ভয় করে বনমালার। 4 বোনের সংসারে খিটিমিটি ঝগড়া তাদের লেগেই থাকত, স্নো পাউডার, সায়া ব্লাউজ, টিপ কাজল নিয়ে। তাই বিয়ের স্বপ্ন সেও দেখেছিল, সব মেয়েই যেমন দেখে। বিয়ে পাস ছেলে, অজপাড়াগা হোক, সম্পন্ন চাষির বাড়ি তো। কিন্তু একই ঘরে বিয়ে দিল তার বাবা। বাবার সোনা দান সামগ্রী কম লাগলো, নগদ টাকা বাঁচল, কিন্তু এ যে ডুবু ডুবু নৌকোয় সংসার করা তার। বনমালা বুঝতে পারছে
ছেলেকে বাগে আনতে পারছে না বলেই শ্বশুর তাকে ধরেছে। নতুন বসতবাড়ির কথা বলছে, নতুন জমি কেনার কথা বলছে। আমিন ধরেছে এই গাঁয়ে তার শ্বশুরের মতন আরও কজন বড় চাষি গৃহস্থকে। তারা সব এক কাট্টা হয়ে জমির ক্ষতিপূরণের টাকা নিয়ে নিলে বাকি লোকেরা সুরসুরিয়েই রাজি হবে। কাঁচা টাকার লোভ, বড় লোভ। যারা ক্ষেত মজুর, মুন্ডা, বাগদি, ঘাসি, এরা সব, এদের কোনো চালচুলো নেই, স্রোতের শ্যাওলার মতন গতিবিধি। এই গাঁয়ের জমি ডুবলে অন্য গাঁয়ে গিয়ে দিনমজুরি করবে। এদের না আছে গরু মোষ, না আছে ধান পান। এই তল্লাটে এদের বলে সুখবাসী, অর্থাৎ চালচুলো নেই তাই মহাসুখী। এইসব লোককে একটু মদ মাংস খাওয়ানোই যথেষ্ট রাজি করানোর জন্য। ডোবার আগে গ্রাম কঙ্কুড়া যেন শুকিয়ে শ্মশান হয়ে আসছে ক্রমশ। রাস্তাঘাট মেরামত করে না সরকার থেকে। বাঁধের জন্য জমি নেওয়া হয়ে গেছে যেদিন থেকে, তারা হয়ে গেছে ডোবা অঞ্চল। বুড়ি অঞ্চল বলে এখানে। ডিসপেন্সারির বাড়ির ছাদ চুঁইয়ে জল পড়ছে, কেউ সারাবে না। সরকার হাত লাগাবে না, তাই হাত তুলে বসে আছে গেরস্থ মানুষও। নিজেদের ঘরের চাল পচে যাচ্ছে, খড় ছাইবে না। কি হবে? এই তো গাঁ ডুবলো বলে। ঘটি বাটি ফুটো, নতুন কিনবে না। কি হবে? সব তুলে তো বাস আবার ওঠাতেই হবে। বনমালা পড়ে গেছে জাঁতার দুই চাকতির মাঝখানে। সে জানে তার শ্বশুর ঘুণ ধুরন্ধর মানুষ। তবে চাষি গৃহস্থ যেমন হয়, গরু মোষ সামলাতে হবে তাকে, ধান পানের ব্যবস্থাও তাকেই করতে হবে। ছেলেপুলে নিয়ে রাস্তায় তো থাকা যায় না। তাই বসত জমির খোঁজ খবর নিতে হবে। তার বরটা বাউন্ডুলে, কিন্তু সে যা ভাবছে তা কি হয়? সমিতির এই লোকগুলোর সঙ্গে কথা বলতে কেউ রাজি নয়। পুলিশ থেকে তহসিলদার সবাই মুখে কুলুপ এঁটেছে। এত বড় বাঁধটা হওয়া থেকে আটকাতে পারবে কি এরা? আবার সব আগের মতন কি হবে কোনো দিন? জমি থেকে নোটিশের ছাপ উঠিয়ে আবার জমি তাদের কোলে কি ফিরবে কোনো দিন? সোনপুরের মেয়ে সে। জন্ম থেকে দেখেছে শহরের কাছ দিয়ে বয়ে যাওয়া মহানদীর বিরাট জল। পিঙ্গল নদীর বুকে কালো পাথর জেগে থাকে মোষের মাথার মতন। গরমের জল নেমে গিয়ে পাথরের দল বেরিয়ে পড়ে। বর্ষায় নদীর ঘোলা জলে ভেসে যায় জঙ্গল থেকে উপড়ে আসা শালের কাণ্ড। কিন্তু সে কঙ্কড়ার মতন ফসল ফলানো গ্রাম দেখেনি, আর দেখেনি গ্রামের আঁচল ঘেঁষা এমন জঙ্গল। জঙ্গলের গাছগুলো যেন গাছ নয়, পুরনো মানুষের বিরাট সংসার। কে জানে কবে কে লাগিয়েছিল এইসব গাছের প্রপিতামহীদের? কোন পাখির ঠোঁট থেকে কবে মাটিতে খসে পড়েছিল এদের প্রাণ বীজ? এইসব গাছ কাটা যাবে, পড়ে থাকবে শিকড়ের আস্ফালন। উঁচু নিচু অসমান ভূমিতে শিকড়ের নিষ্ফল আক্রোশ। জল বয়ে যাবে কঙ্কুড়ার কুটেন, সিলেট, পাথুরিপল্লী, জাগিয়ারার মতো জনপদ ডুবিয়ে। এই জলের ভাণ্ডার বাঁধ দিয়ে রুদ্ধ করে দীর্ঘ ক্যানেল কাটা হবে। সেই জলে কাদের খেতে সোনার ফসল ফলবে? তারা কারা? কোন পুণ্যবান মানুষ? কঙ্কুড়ার মানুষ কি দোষ করেছে? আর এই পুণ্যবানেরা কি বাতি জ্বেলেছে স্বর্গে? জগদীশের ছেলে রাতে তাকে জড়িয়ে ধরে বলেছে, সব মিছে, ওইসব খরা সুখার গল্প। আমরা তো এই খরার দেশে এত পুরুষ ধরে ফসল ফলিয়েছি, ধান ফলাচ্ছি, সবজি চাষ করছি। আমাদের ফসল ডুবিয়ে আরও 5টা গ্রামে জল পৌঁছানোর মানেটা কি? কাদের জমি আছে ওখানে? ওরা কারা? এক এক পরিবারের 100 একর জমি, নামে বেনামে। তুই বুড়োর কথায় ভুলিস না বউ, ওই আমিনকে একদিন জলে বিষ দে দেখি। বনমালা শিউরে ওঠে। মানুষটা কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। আজকাল গায়ের জামা কাপড় কাচতে দেয় না, রোজ স্নান করে না, দাড়ি কামায় না। টুকিটা এখনো ছেলে মানুষ। এই বাড়ি ছেড়ে যাবার সময় কি নেবে কি নেবে না মাঝে মাঝে গুনে গেঁথে রাখছে। 100 বছরের পুরনো সংসার। এখানে জগদীশের ঠাকুমা ঠাকুরদা নতুন সংসার পেতেছিলেন। বনমালার শাশুড়ির ঠাকুর সিংহাসনে মেটে সিঁদুরের দাগ আজও জলজলে। এইসব ছাড়তে কি মন কেমন করে? টুকিটার তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জগদীশ এর মধ্যেই খিটখিট করছে টুকির বয়স 30 হলে
ওকে আলাদা পরিবার ধরা হতো জলডুবির সময়। ও ছোট বলেই জগদীশের ঘরেই ধরা হবে ওকে, তাতে লোকসান। মানুষটা টাকা পেতে যত দেরি হচ্ছে তত মাথার মধ্যে টাকার হিসেব ঘন হচ্ছে। বর্ষার মেঘ ঘনিয়ে আসে কঙ্কড়া গায়ের মাথায়। একদিন সোঁদা গন্ধে ভরে যায় বিকেলের বুক। শাশুড়ি নেই, তবু পাড়াপড়শি মিলে বনমালার হুটহাট ঘুরে বেড়ানোর পথ বন্ধ করতে আসে। হাতে সম্বলেশ্বরীর তাবিজ বাঁধে, এলো চুলে গিট বেঁধে দেয়। বনমালার পেটের মধ্যে হাত দিয়ে ছড়ে ভীষণ দুষ্টু একটা প্রাণ। অসময়ে খিদে পেলে বনমালা রান্নাঘরে ঘোরে খাবারের খোঁজে। জগদীশের ছেলে খুশি হয়, ওর প্রায় না জাগা পেটে কান রেখে বলে, এই আমার পরদাদা আবার আসছেন, জলের ডোবানো রুখবেন বলে, বুঝলি? এরই মধ্যে কঙ্কড়া গ্রামের উত্তরে পুলিশের ছাউনি পড়ে। আসছে মাসের 1 তারিখ টাকা বাঁটবার ক্যাম্প হবে। লাখ লাখ টাকার ব্যাপার। ব্যাংক ম্যানেজার আসবেন, পুলিশ, তহসিলদার, আমিনরা তো থাকবেই। জগদীশ মহান্তি, গণেশ মহাপাত্র, তরণীপতি, এদের নালিশ আসে পুলিশের কাছে, হুজুর নির্ভয়ে টাকা নিতে পারবো তো? ওই সংঘর্ষ সমিতিওয়ালারা। পুলিশ 2-3 জনকে ধরে নিয়ে রাজপুর নিয়ে যায়। কঙ্কড়ার 2 জন আশেপাশের গ্রাম থেকেও জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নেয় কজনকে। সেই রাত্রে জগদীশের ছেলে ফেরে না ঘরে। ভাতের থালা নিয়ে বসে থাকতে থাকতে উঠোনেই ঘুমিয়ে যায় বনমালা। মাঝরাতে পাখির ডাকে জেগে উঠে সে দেখে বিছানা খালি, তার বর ফেরেনি। তার বরকে কি পুলিশে ধরে নিয়ে গেল? এলো চুলে গিঁট বাঁধা ভুলে যায় বনমালা। দমাদ্দম ঘা মারে তার শ্বশুরের ঘরের দরজায়। তুমি নালিশ করেছ ওর নামে? বলো, তুমি পুলিশকে বলেছ তুলে নিয়ে যেতে ওকে? জগদীশ উদ্ভ্রান্তের মতন রাত জাগা রাঙা চোখে তাকায়, বলে, কই না তো। এইসব অনেক অনেক দিন আগের কথা। বাঁধের জল ছেড়ে কঙ্কড়া গ্রাম ডুবিয়ে দেবার যথেষ্ট আগেই লাইন করে গরুর গাড়ি আর ট্রাক কঙ্কড়া ছেড়ে বেরিয়ে গেছে ওই রাজপুর কলোনির দিকে। সঙ্গে গেছে বাসন কোসন, ধান চাল, টাকা পয়সা, অস্থাবর সম্পত্তি। কেউ কেউ বাঁশ, খড়, গাছের কাঠও নিয়ে নিয়েছে। বহুদিন খড় না পাল্টানো খাঁচা ঘরগুলো পড়েছিল, তাদের জল ডুবিয়ে দিয়েছে। রাজপুরের হাই স্কুল থেকে পড়া সেরে বাসে বাড়ি ফিরে শান্তনু কলোনির টিউবওয়েলে হাত পা ধোয়। টিনের চাল দেওয়া সার সার এক ধাঁচের বাড়ি সব। সামনে পিছনে ছোট্ট জমিতে পেঁপে, সজনে কি শাকের ফলন। ছেলেকে খাবার দিয়ে বনমালা অন্যমনস্কভাবে উত্তরের দিকে তাকিয়ে থাকে। কঙ্কড়ার গাঁ ঘেঁষা জঙ্গলে এখন জলে ডোবা হাজার হাজার শিকড় কি করছে কে জানে। কলকলানো জলে তলিয়ে গেছে শত শত বছর ধরে তৈরি হওয়া সব প্রাণ, পাতার মর্মর, কোকিলের ডাক, বনগন্ধ। শান্তনুর বাপ আর ফেরেনি। পুলিশের খাতায় তার গ্রেফতারির কোনো চিহ্ন নেই। সমিতির লোকেরা প্রথমটা সন্দেহ করেছিল তার বাবা জগদীশই তাকে টাকা দিয়ে হাত করল নাকি, কিন্তু এখন আর করে না। ওই জলের তলায় একটা মানুষের একলা কঙ্কাল কোথাও হয়তো রয়ে গেছে। সে তো বনমালাকে সঙ্গে নিয়েই ডুবে থাকতে চেয়েছিল, কিন্তু তার আগেই যে শান্তনু এসে গেল। বনমালা আর ডুবতে সাহস করল কই? মায়েদের তো ভেসে থাকতে হয় এইভাবেই, কত কষ্টে। জগদীশ মহান্তি এখন জীর্ণ এক নুব্জ বুড়ো মানুষ। ছড়িয়ে ছিটিয়ে 1.5 একর খানিক জমি কিনেছে বাজার দরে, কিন্তু এখন চাষ করার মতন কলজের জোর নেই তার। সেই সব ভাগে চাষ হচ্ছে। জেলার কাগজে খরার খবর আগের মতনই আসে। এখনও সুখবাসীরা গাঁ ছেড়ে কাজের জন্য পালিয়ে যায় ভিন দেশের ইটভাটায়। বাঁধ হয়েছে, ক্যানাল এখনও তৈরি হয়নি। পুণ্যবানদের জমিতে এখনও জল পৌঁছয়নি, আর টুকিরও বিয়ে হয়নি। কয়লা আর নদীর পলি মিশিয়ে রাশি রাশি গুল দিয়ে সে ঝুড়িতে ভরে রাখে। কাছিপিঠে তো গাছপালা নেই, এখানে কাঠকুটোর আঁচ হয় না। তবে কেন আমাদের গাঁ ডুবল রে টুকি? তবে আমরাই কেন উৎখাত হলাম? ক্যানেল তো এখনও তৈরি হলো না। ওই মানুষটা কিসের জন্য ঘুরে মরল?
বুকের মধ্যে ছটফটাতে থাকা কথাগুলোকে এক জায়গায় জড়ো করে বনমালা দেশলাই চালে। তোলা উনুনের হাঁড়িতে ভাত ফোটে, ভাতের গন্ধ ছড়ায় সাঁঝের বাতাসে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে, গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। নতুন গল্প নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।